এরপরেও তোমার এই জিনিসটা করতে 5 মিনিটের ভিতরে চিন্তা করতে হবে যে কী করতে হবে। অ্যাকচুয়ালি তুমি বই খুলে দেখো না, এখন বই না খুলে দেখলে আমি কী করতে পারি বলো তো? আমি তো তোমাকে ফ্রি কিছু দিতে পারি না, আমার হাতে তো সেই অপশান নেই যে আমি তোমাকে ফ্রি কিছু দিলাম। এটা পাগলেও বোঝে যে এই জিনিসটা আমাদের কীভাবে রেডি হতে হবে। তুমি নিজের ভালো যদি নিজে না বোঝো তাহলে আমি তো বুঝতে পারবো না, তাই না? আচ্ছা, আমি প্রথমে বললাম ড্র দ্য স্কেমেটিক ডায়াগ্রাম অফ এ পাওয়ার ডায়োড অ্যান্ড আইডেন্টিফাই ইটস ডিফারেন্ট রিজিয়ন। মানে আমি বলছি একটা পাওয়ার ডায়োডের ছবি আঁকো এবং এর যে ডিফারেন্ট রিজিয়ন আছে সেটার একটা বলে দাও যে এটা এই রিজিয়ন, তাই না? সো আমি একটা পাওয়ার ডায়োডের একটা ছবি আঁকি। নর্মাল ডায়োড একটা পিএন জাংশন, পাওয়ার ডায়োড একটু ভার্টিক্যাল, একটু অন্যরকম। এটা আমি ধরে নিই এটা হচ্ছে এন প্লাস রিজিয়ন, এদিকে মনে করো এন মাইনাস রিজিয়ন আছে, উপরে গিয়ে পি প্লাস রিজিয়ন আছে, এটা হচ্ছে এন মাইনাস রিজিয়ন। এই পোর্শনটাকে বলা হয় হচ্ছে, এইটা মোটামুটি 10⁻19 রেঞ্জের, এটা 10⁻19 রেঞ্জের, এটা 10⁻14 রেঞ্জের। এটা হচ্ছে ড্রিফট রিজিয়ন, এটা হচ্ছে ড্রিফট রিজিয়ন, তাই না? এটা অ্যানোড, এটা ক্যাথোড, বা এটা ক্যাথোড বা এটা অ্যানোড, এটা হ্যাঁ এরকম করে তুমি লিখে দিলেও হয়ে গেল। 2 মিনিট লাগার কথা না। কিছুই তো নেই এখানে, কি লিখবা? এখানে নেই তো কিছু, কি লেখার তো কিছু নেই। আর তোমার প্রতি বিশ্বাস নষ্ট করে ফেলছো তুমি আসলে গত ক্লাসে না আসো, কিন্তু এটা তো তুমি জানো। তোমার গ্রুপে কথা বলছে না ওরা? কেউই কথা বলছো না? তোমরা কথা বলার কথা, আমি বলে দিয়েছি এটা গ্রুপে কথা বলে তোমরা ক্লাস ভর্তি হয়ে থাকো। আমি বলে দিয়েছি এটা তোমরা ক্লাস ভর্তি হয়ে লিখে দিয়ে চলে যাও। আমি তোমাকে বলছি পুরো ক্লাস ভর্তি হয়ে আসো আজকে, এসে এই পরীক্ষাটা দিয়ে চলে যাও তুমি। তাতে কি হবে? আমি তোমার অ্যাটেন্ডেন্সের মার্কসটা পাবো। এরপরে যদি না আসো অ্যাটেন্ডেন্সে 0। এটা নিয়ে দ্বিতীয়বার আমার কাছে গেলে যে স্যার আমি অ্যাটেন্ডেন্সে মার্কস দেন নাই, আর 20 তলা থেকে সরাসরি ফেলে দিব, আর নয় বের করে দিব। তোমার দরকার নেই, কারণ এর পরেও যদি তুমি না করো তাহলে কী করবো? এর পরেরটা কী বললাম? ড্র দ্য আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ এ পাওয়ার ডায়োড। আমি সিগন্যাল ডায়োডের কথা বলিই নাই। তুমি নর্মালি একটা পাওয়ার ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স এঁকে দিতে পারো। এদিকে থাকে আমার ভোল্টেজ, এদিকে থাকে আমার কারেন্ট। যেহেতু পাওয়ার ডায়োড বলেছি, ধরে নিই এটা 1 ভোল্টে গিয়ে অন হবে, এক্সপোনেনশিয়ালি বাড়বে বা লিনিয়ারলি বাড়বে। এটা গিয়ে ব্যাকে গিয়ে পিছনের দিকে, অনেক পিছনের দিকে গিয়ে হয়তো ব্রেকডাউন হয়ে যাবে। সো এদিকে ফরওয়ার্ড, এদিকে রিভার্স। এদিকে এটা বলে দিতে পারো রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ, এটা রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ বলতে পারো, এটা ফরওয়ার্ড ভোল্টেজ বলতে পারো, এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড বলতে হয়ে গেল। এটা করতে তোমার দাঁত ভেঙে যাচ্ছে, মাথার সব নিউরন সিরে নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে কেমন কি, তাই না? আমি বলে দিয়েছিলাম এটা। সো একটা ছেলে মনে হয় লিখছে, ও বোধহয় যে ওর হয়েছে, ওর পুরাটাই হয়েছে। আর বাকি যারা লিখছো 2টা করে লিখছো কেন? আমি তো 2টা চাইনি। আবার দেখো এন মাইনাস, ও বাবা, এই বাপ্পি কী করছে? এই সাকিব হাসান হয়েছে 10 পাইছে। এই যে 485 হয়নি। হাসান আলী হয়েছে, আমিনুল হক হয়েছে। ক্যারেক্টারিস্টিক্সকে আঁকছে, ক্যারেক্টারিস্টিক আঁকার সময় মাথা গোলায় গেছে। আচ্ছা হয়েছে, রুবেলের হয়েছে 509-এর হয়েছে, 509-এর হয়নি। 416 দেখতে পাচ্ছি প্রথমটা হয়েছে। এন প্লাস উপরে হয়েছে কেন? 359, এন প্লাস উপরে দিয়েছে ভদ্রলোক। 359, এই 359 দুজন মনে হচ্ছে নাকি? আইডিও জানো না তোমার? 400, 359, যাই হোক, এই হচ্ছে তোমাদের অবস্থা। মানে এর থেকে তো বেশি কিছু আমি করতে পারি না। আমি বলতে পারি এইটা পড়ো, এটা পড়লে হয়তো এরকম করে আমি এতটুকু, এর বাইরে কিন্তু আমি কিছু করতে পারি না, ঠিক আছে? এর বাইরেও যদি না পারো, আমি বলছি পাওয়ার ইলেকট্রনিক্স কঠিন কোর্স, এটাকে যত সহজে পড়ানো যায় ততই ভালো। তোমাকে আমি বেশি কিছু পড়াবো না, কিন্তু যেটা পড়তে বলবো সেটা তোমাকে পড়তেই হবে। না পড়লে পরীক্ষার হলে তুমি ওটা পারবে না। আচ্ছা, এখন আসি গত ক্লাসে হচ্ছে আমি এইখানে ছিলাম যে রিভার্স রিকভারি টাইম। রিভার্স টাইম কি? যে একটা ডায়োড যখন অন থেকে অফ স্টেটে যাবে, সে কত তাড়াতাড়ি অন অফ হচ্ছে তার একটা হিসাব নিকাশ।
আমার ডায়োড দুই ধরনের ছিল বা তিন ধরনের ছিল। প্রথম ছিল হচ্ছে জেনারেল ডায়োড, যেটা জেনারেল রিকভারি ডায়োড। 2 নাম্বার ছিল হচ্ছে ফাস্ট রিকভারি ডায়োড। ফাস্ট রিকভারি ডায়োড মানে অন থেকে অফে সে দ্রুত অফ হতে পারে, মানে অন থেকে অফে, অন অফ বলে অফ বলার সাথে সাথে সে প্রায় অফ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু নর্মালি ডায়োডে এই ঘটনাটা ঘটে না। সে কী করবে, আমি বললাম এই পজিশানে এসে তুমি অফ হও, সে এই পজিশানে এসে অফ হয় না, কারণ তার যে ডিপ্লেশন রিজিয়ন ছিল, পিএন জাংশনের মাঝে যে ফাঁকা জায়গাটুকু ছিল যেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে গেছিলো, ওইখানে একটা চার্জ ছিল, সেই চার্জটা আমার আগে উইথড্র করে নিতে হবে, তার জন্য একটা কারেন্ট পাবো। সো এটা হচ্ছে স্পেস চার্জ রিজিয়নের জন্য। আর এটা বডির মাঝে, টোটাল বডিতে চার্জ থাকবে, সেই চার্জটাকে সরাই নিতে হবে। চার্জ টোটাল বডিতে যদি একটুখানি চার্জও থাকে তাহলে কিন্তু সেটা অফ হবে না, সেটা একটা কারেন্ট কন্ডাক্ট করবে। সো এই হিসাবটা আমার জরুরি ছিল। কারেন্ট কন্টিনিউয়াসলি চলতে থাকবে, সে পজিটিভ দিকে হোক বা নেগেটিভ দিকে হোক। যেমন এখানে চার্জ ছিল, নেগেটিভ দিকে কারেন্ট চলে গেছে, এখানে চার্জটা আস্তে আস্তে কমতেছে, নেগেটিভ দিকে কারেন্ট কমতেছে। সো এইখানে এসে সে বন্ধ হয়েছে। নর্মালি অনেক আগেই বন্ধ হওয়ার কথা ছিল তার। এখন এই ক্যালকুলেশনটা করার জন্য দুইটা রুলস আছে। এই কী করব, আমি হচ্ছে ম্যাক্সিমাম কতটুকু কারেন্ট সে নেগেটিভ দিকে নিতে পারে তার একটা রুলস জানবো, আর ওই ম্যাক্সিমাম কারেন্টের জন্য এই রিজিয়নে কী পরিমাণ চার্জ স্টোরড অবস্থায় ছিল তার একটা রুলস জানবো। আমি শুধু রুলসগুলোই বলে দিব, রুলসগুলো ডিরেক্টলি মুখস্থ করে ফেলবা। যদি আমার মনে হয় যে রুলসগুলো দিয়ে দেবো তাহলে দিয়ে দেবো, না হলে তোমার মুখস্থ করে লিখতে হবে এটা। ওকে, এটা প্রুভ করা যায় ইজিলি, কিন্তু তোমার জন্য সেটা আমি যাব না। তুমি এই দুইটা রুলস মুখস্থ করে রাখবা, এই রুলসের কোশ্চেন আসবে পরীক্ষায়, লিখে রাখো যে রিকভারি টাইম ক্যালকুলেশনের যে ম্যাথটা পরীক্ষায় এই টাইপের ম্যাথ থাকবে। ওকে, সো দেখো এখানে রিকভারি টাইম টিআরআর বলছে। টিআরআর হচ্ছে রিভার্স রিকভারি টাইমের ক্যালকুলেশন, যে কত সময় লাগবে, কত মিলি সেকেন্ড বা কত পিকো সেকেন্ড, সেই হিসাবটা আমার লাগবে। তার জন্য কি লাগবে, যে কি পরিমাণ চার্জ স্টোর অবস্থায় আছে সেটা লাগবে, আর নিচে লাগবে কারেন্টের চেঞ্জ হচ্ছিল কীরকম, di/dt। এইটা তোমার দেয়া থাকবে, এটা তোমার দেয়া থাকবে মোটামুটি। এই চার্জটাও দেয়া না থাকলে ক্যালকুলেট করে নিতে হবে। এই সূত্রটা তোমার ডিরেক্টলি মুখস্থ করতে হবে, সোজাসুজি কথা। সো 2QR ডিভাইডেড বাই di/dt হোল টু দি পাওয়ার হাফ। আর এদিকে ম্যাক্সিমাম কারেন্ট, অর্থাৎ নেগেটিভ দিকে ম্যাক্সিমাম কারেন্ট সে কতটুকু যেতে পারবে তার রুলসটা যা IRM, যেটা নামে ডাকি, নেগেটিভ রিভার্স রিকভারি কারেন্ট, সেটা 2, এটা RQ হচ্ছে কী পরিমাণ চার্জ স্টোর অবস্থায় ছিল, di/dt হোল টু দি পাওয়ার হাফ। সূত্রটা একটু মুখস্থ করে রাখবা, ঠিক আছে। এই দুইটা রুলস দিয়ে হচ্ছে আমি ম্যাথগুলো করব। যেমন একটা উদাহরণ হিসেবে এই ম্যাথটার কথা চিন্তা করতে পারি। ওরা বলে দিয়েছে রিভার্স রিকভারি টাইম অফ এ ডায়োড ইজ TRR 3 মাইক্রোসেকেন্ড, অর্থাৎ রিভার্সের দিকে বন্ধ হতে 3 মাইক্রোসেকেন্ড পর্যন্ত সময় নেয় সে। অ্যান্ড দ্য রেট অফ ফল অফ দ্য ডায়োড কারেন্ট ইজ di/dt, মানে ডায়োড কারেন্ট কীরকম হারে ফল করতেছে সেটা বলছে di/dt ইকুয়াল টু 30 অ্যাম্পিয়ার পার মাইক্রোসেকেন্ড। di/dt আমার দরকার ছিল, দেয়া আছে। এখন বলছে নাও ক্যালকুলেট দ্য স্টোর চার্জ, কী পরিমাণ চার্জ স্টোর অবস্থায় আছে টোটাল বডিতে, আলাদা করে বের করতে বলে নাই, টোটাল বডিতে কী পরিমাণ চার্জ স্টোর অবস্থায় আছে সেটা ক্যালকুলেট করো। QRR অ্যান্ড দ্য পিক রিভার্স কারেন্ট IR, রিভার্সে কতটুকু ম্যাক্সিমাম কারেন্ট আসবে সেটা ক্যালকুলেট করো। প্রথমটার জন্য সূত্র এটা কোথা থেকে পাইছে, QRR, দেখো এখানে QRR আমার QRR এর ডেভেলপ, TRR থেকে ডেভেলপ করছে, আমার দেয়া আছে এখানে কি TRR দেয়া আছে, তাই না। সো TRR যে দেয়া আছে, যেহেতু এই রুলসটা আমি অ্যাপ্লাই করতে পারি, TRR জানি, di/dt জানি, সো QR বের করতে পারবো, তাই না। ওটাই করছে সে এই রুলসটাকে সে একটু সাজাইছে, তোমাকে একটু ভেঙে নিতে হবে, তুমি একটু প্র্যাকটিস করে ভেঙে নিও জিনিসটা। কারণ এখান থেকে কি করবা, হোল টু দি পাওয়ার এখানে আছে, তো এটা কি স্কোয়ার করে দাও, এটা রুট উঠাই দিলে এখানে স্কোয়ার হয়ে গেল, তাহলে এটা নিয়ে এটা গুণ করে দাও, হাফ দিয়ে ভাগ করে দাও। দেখো তাই করছে, হাফ দিয়ে ভাগ করছে, এটা দিয়ে গুণ করছে। তোমার মুখস্থ রাখতে হবে, তাহলে তোমার 3টা সূত্র মুখস্থ রাখতে হবে। আর ওইটা করলে ওখান থেকে তোমার এই 2টা মুখস্থ থাকলেই চলে, ঠিক আছে। আচ্ছা, সো এখান থেকে কত বের করছি, স্পেস চার্জ রিজিয়নে বা টোটাল বডিতে 135 মাইক্রোকুলম চার্জ স্টোর অবস্থায় ছিল, সোজা হিসাব। ওকে,
এরপর বলছে IRR রিভার্স রিকভারি কারেন্ট কতটুকু ম্যাক্সিমাম যাবে, সেটা রুলসটা হচ্ছে এখানে বলা আছে যে 2R কিউ। আগে তো এখানে এই হাফ বাদ দিয়ে আমি একটা রুট ওভার দিতে পারি, সমস্যা আছে? রুট ওভার দিয়ে দিচ্ছে সে 2R কিউ dy/dt। আর কিউ জানি কত, আর কিউব ইটস 135, এটাকে মাইক্রোকুলম থেকে কুলামে নিয়ে গেছে এক ইউনিট করার জন্য। তারপরে এখানে কি করছে, di/dt যে চেঞ্জ ছিল সেটা দিছে, মাইক্রো সেকেন্ডের সেই হিসাব আনছে 10⁶ দিয়ে একটা হিসাব করছে, ঠিক আছে। সো বের করছে 90 অ্যাম্পিয়ার। রিভার্স কারেন্ট কিন্তু মানে অনেক বিশাল কারেন্ট, বুঝছো? 90 অ্যাম্পিয়ার মানে অনেক বিশাল কারেন্ট, এটাই ম্যাক্সিমাম কারেন্ট। ম্যাক্সিমাম দিয়ে খুব অল্প সময়ের জন্য, কত সময়ের জন্য এই কারেন্টটা নিবে? 135 না, এটা বলছে 3 মাইক্রোসেকেন্ডের জন্য। 3 মাইক্রোসেকেন্ডের জন্য রিভার্সে এই পরিমাণ কারেন্ট আসতে পারবে। তোমার ডায়োড যদি পাওয়ার ডায়োড না হয় টিকবে? কোনো দিনও টিকবে না। সো এইটা একটু দেখে নিও, নিজের মতো করে একটু প্র্যাকটিস করে নিও, বাসায় দরকার হবে। আচ্ছা, এখন আসি ফাস্ট রিকভারি ডায়োড এবং জেনারেল ডায়োডের ভিতরে পার্থক্যটা কী। আমার নর্মালি সিলিকন কার্বাইড দিয়ে ফাস্ট রিকভারি ডায়োড তৈরি করতে পারি। কি ডায়োড? সিলিকন কার্বাইডের ডায়োড। সিলিকনের সাথে কার্বাইড মিক্স করে যদি ডায়োড তৈরি করি সেটা ফাস্ট রিকভারি ডায়োড। প্রথম যে গ্রাফটা এটা দেখাচ্ছে হচ্ছে আমি নেগেটিভ দিকে যখন আসলাম সাথে সাথে 0 হওয়ার কথা, কিন্তু সে হয়নি, সে পিছনের দিকে আসছে। কত? 90 অ্যাম্পিয়ার পর্যন্ত রিভার্স কারেন্ট। ধরো বিশাল কারেন্ট, এটা কিন্তু অনেক সময় নিচ্ছে 0 হতে, অনেক সময় নিচ্ছে। সিলিকনের ডায়োডগুলো নর্মালি অত ফাস্ট রিকভার করে না, কিন্তু সিলিকন কার্বাইডের ডায়োডটা দেখো এখানে আসছে সাথে সাথে 0-র কাছাকাছি সে চলে গেছে। মানে এটা দিয়ে বোঝাতে যাচ্ছে সিলিকন কার্বাইডের ডায়োডটা একটু ফাস্ট রিকভার করে, স্পেস চার্জের রিজনটা দ্রুত ডিপ্লিট করে ফেলে, ঠিক আছে। রিভার্স কারেন্টও কম থাকে, অনেক কম। এটা যদি 90 হয়, এটা হয়তো 5/8 এই টাইপের সাপোজ, ঠিক আছে। এখন আসি এই ডায়োড তো করলাম, এই ডায়োডের কানেকশানগুলো কয় ধরনের হতে পারে। সো আমি নর্মালি 2 ধরনের কানেকশান দিই, একটা হচ্ছে সিরিজ কানেকশান, একটা হচ্ছে প্যারালাল কানেকশান। এখন এই ডায়োডের সিরিজ বা প্যারালাল কানেকশান দিতে গেলে কিছু অসুবিধা আছে, ওকে। সেই অসুবিধাগুলো আমি একটু দেখার চেষ্টা করি। এই ডায়োডটা আমি সিরিজ কানেকশান দিছি। এখন আমার ধারণা বা আমি পড়ে যতটুকু বুঝেছি, যে কোনো একটা ডায়োড পুড়ে যেতে পারে। কেন পুড়ে যেতে পারে তার লজিক কী? যে কোনো একটা ডায়োড পুড়ে যেতে পারে কেন? এরকম সিরিজ কানেকশান দিলে যে কোনো একটা ডায়োড পুড়ে যেতে পারে। আমি জানি না হুইচ ওয়ান, যে কোনো একটা পুড়তে পারে। কেন পুড়তে পারে? কিন্তু আমি বলছি, মনে করো এটা হচ্ছে একটা, মনে করো 2.5 কিলো ভোল্ট পর্যন্ত নিতে পারে, এটাও 2.5 কিলো ভোল্ট, এটাও 2.5 কিলো ভোল্ট, মানে 5 কিলো ভোল্ট পর্যন্ত সে টলারেট করতে পারে। আমি সাপ্লাই দিয়েছি এখানে 5 কিলো ভোল্ট, তাহলে হিসেবে এখানে 2.5, এখানে 2.5 থাকার কথা, তাহলে একটাও তো পুরার কথা না। কিন্তু পুড়বে কেন? আসলে পুড়বে, তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করার জন্য এই গ্রাফটা বুঝতে হবে। ডায়োড কানেকশান দিয়েছি আমি সিরিজ কানেকশান, কোনো সন্দেহ আছে? সিরিজ কানেকশান। এখন সিরিজ কানেকশান হলে সিরিজে কারেন্ট একটাই হয়, এক্স্যাক্টলি এরকম ঘটনাই ঘটবে। সো সিরিজে কারেন্ট একটাই হয়। সো একটা কারেন্ট রিভার্স স্যাচুরেশন কারেন্ট, যেটা রিভার্সের যে কারেন্ট, রিভার্স কারেন্ট ধরলাম এটা। এখন এই কারেন্টটাই তো দুইটার ভিতর দিয়েই যাবে। এখন এটা হচ্ছে ডায়োড 2 এর গ্রাফ, এটা হচ্ছে ডায়োড 1 এর গ্রাফ। এটা আমি আগে থেকে ডেটা শিট থেকে দেখেছিলাম। এটা হচ্ছে ডায়োড 2 এর গ্রাফ, ডায়োড 1 এর গ্রাফ। এই গ্রাফটাতে দুইটা ডায়োড একই গ্রাফে রাখা হয়েছে। এই পরিমাণ যদি স্যাচুরেশন কারেন্ট নেয়, তাহলে ডায়োড 2 হয়তো এই পরিমাণ ভোল্টেজ ড্রপ করে, ডায়োড 1 হয়তো এই পরিমাণ ভোল্টেজ ড্রপ করে, তাই না? দুটো কিন্তু আলাদা আলাদা ভোল্টেজ ড্রপ হচ্ছে, কারণ রিভার্স স্যাচুরেশন কারেন্ট একটাই রাখতে হচ্ছে। যেহেতু রিভার্স স্যাচুরেশন কারেন্ট একটা, এই কারণে দুইটা ডায়োডের এগেনস্টে ভোল্টেজ ড্রপ আলাদা আলাদা হয়ে যাবে। যেহেতু ভোল্টেজ ড্রপ আলাদা আলাদা হবে, দেখা যাবে যে এখানে 3 কিলো ভোল্ট পড়ে গেছে, এখানে 2 কিলো ভোল্ট পড়ে গেছে, অথবা এখানে 3 কিলো ভোল্ট পড়ে গেছে, ওখানে 2 কিলো ভোল্ট পড়ে গেছে। সো ডায়োড, যে কোনো একটা ডায়োড পুরো নষ্ট হয়ে যাবে, তার বিহেভিয়ারটা এখান থেকে বোঝা যায়। সো যদি আমি ডায়োডের সিরিজ কানেকশানের প্রবলেম বলি, তখন তোমাকে বলতে হবে সিরিজ কানেকশানে কারেন্ট যেহেতু একটা, সো যে কোনো দুইটা ডায়োডের ভোল্টেজের ইমব্যালেন্স হয়ে যাবে। ওটা সেম ভোল্টেজ শেয়ার করবে না, ওরা আলাদা আলাদা ভোল্টেজ শেয়ার করবে। সো যদি এক্সিড করে যায়, যদি আমার একটা রেটেড থেকে এক্সিড করে যায়, মনে করো রেটেড ছিল 2.5 কিলো ভোল্ট, এক্সিড করে 2.6 হয়ে গেছে, অবশ্যই পুড়ে যাবে ডেফিনেটলি। সো এইটাকে রোধ করা যায় কিভাবে? এটাকে রোধ করার জন্য তারা একটা বুদ্ধি দিছে। তারা একটা বুদ্ধি বলছে,
আচ্ছা, একই জিনিস। তার একটা বুদ্ধি বলছে যে আমার ব্যালেন্সিং রেজিস্টার লাগাই দিতে পারি কিছু, যেটা ব্যালেন্স করবে, কারেন্টটাকে ব্যালেন্স করবে। কীরকম? এবার দেখো, ডায়োড 2 এর সঙ্গে রেজিস্টার লাগাইছে R2, ডায়োড 1 এর সঙ্গে রেজিস্টার লাগাইছে R1। এখন যে ঘটনাটা ঘটবে, ডায়োড 2 এর ভিতরে তার যে পরিমাণ ম্যাক্সিমাম রিভার্স কারেন্ট যাওয়ার কথা ছিল, বা যে পরিমাণ কারেন্ট যাওয়ার কথা ছিল সেই পরিমাণই যাবে, এর D1 এর ক্ষেত্রেও সেই পরিমাণই যাবে। কিন্তু কারেন্ট যেটুকু, এ কিন্তু টোটাল কারেন্টের পরিমাণ সমানই হবে। যদি KCL চালাও তুমি, এই দুইটার যোগফল আর এই দুইটার যোগফল কিন্তু সমান হবে। সো এখানে যদি চিন্তা করি আমি যদি KCL এর কথা চিন্তা করি, তাহলে দুইটা কারেন্ট, একটা হচ্ছে IS2 প্লাস IR2 ইকুয়াল টু IS1 প্লাস IR2, এই দুইটা যোগফল সমানই থাকবে। কিন্তু এই IS2 এবং এই IS1 এটা এখন ইন্ডিপেন্ডেন্ট, একটা না, ভ্যারি করবে। এখন ওর যতটুকু প্রয়োজন ঠিক ও ততটুকুই নেবে, ওই ভোল্টেজের জন্য যেটা দরকার সেটাই নেবে, তার বেশি সে নেবে না। আগেরটার ক্ষেত্রে কী ছিল? আগেরটার ক্ষেত্রে কথা ছিল যে এর রিভার্স কারেন্ট হয়তো VD2 এর জন্য হয়তো এই রিভার্স কারেন্ট এই ভোল্টেজে ওর নেওয়ার কথা না, কিন্তু তারপরেও তাকে নিতে হচ্ছে, কারণ সে সিরিজ কানেকশানে ছিল। এখন কিন্তু সেই ঘটনাটা উল্টে যাবে। এখন সে যে পরিমাণ কারেন্ট নিলে সে টিকতে পারে সেই পরিমাণ কারেন্টই নিবে, বা এক্সেস কারেন্ট এখান দিয়ে পাঠিয়ে দিবে। ঠিক আছে? যে পরিমাণ কারেন্ট নিলে সে সহ্য করতে পারে সেই পরিমাণ কারেন্টটা নিবে, বাকিটা এই ব্যালেন্সিং রেজিস্টারের ভিতর দিয়ে পাঠিয়ে দিবে। এর ক্ষেত্রেও তাই, যে পরিমাণ কারেন্ট সে নিতে পারে সেই পরিমাণ নিবে, বাকিটা এখান দিয়ে পাঠিয়ে দিবে। সো ব্যালেন্স হয়ে গেল। সো স্টেডি স্টেট কন্ডিশনে আমার এই R1 এবং R2 এর একটা নির্দিষ্ট ভ্যালু আমাকে আইডেন্টিফাই করতে হয়, যে R1 এবং R2 এর ভ্যালু কত হলে এইটা ব্যালেন্স হবে, সেটা ক্যালকুলেশন করা যায়। ঠিক আছে? সো এটা হচ্ছে স্টেডি স্টেট কন্ডিশনে আমার এই ব্যালেন্সিং রেজিস্টারটা লাগে। মানে কোনো ইনিশিয়ালি যদি ট্রানজিয়েন্ট না থাকে, যে ভোল্টেজের অনেক বেশি ফ্লাকচুয়েশন, কারণ প্রতিটা সিগন্যালের ক্ষেত্রে দুইটা পার্ট থাকে। একটা মোটরকে যদি স্টার্ট করো সাথে সাথে সে এরকম, হ্যাঁ। সো এই যে পোর্শনটা, এটা হচ্ছে ট্রানজিয়েন্ট পার্ট। ইনিশিয়ালি স্টার্ট অবস্থায় সে হাই অ্যামাউন্টের কারেন্ট নেয়, হ্যাঁ, কারণ তখন রিয়াক্টেন্সের মান অনেক বেশি ছিল। ঠিক আছে? সরি, রিয়াক্টেন্সের মান অনেক কম ছিল। ইনিশিয়ালি রিয়াক্টেন্সের মান অনেক কম ছিল, সো কারেন্টটা অনেক বেশি টানছিল। কিন্তু এইটা হচ্ছে আমার স্টেডি স্টেট কন্ডিশন। সো ওই যে ডায়োডটা লাগিয়েছি, ওটা স্টেডি স্টেট কন্ডিশনকে স্যাটিসফাই করবে, কিন্তু এই ট্রানজিয়েন্ট কন্ডিশন কিন্তু এখনও স্যাটিসফাই করবে না। তার জন্য কি করতে হবে? তার জন্য আলাদা করে আমার ক্যাপাসিটার লাগাই দিতে হবে, যে এক্সেস যদি কারেন্ট আসে তাহলে এই ক্যাপাসিটারে যেন সেটা চলে আসে। সো ট্রানজিয়েন্ট কন্ডিশন, এই কন্ডিশনকে মোকাবেলা করার জন্য আমার অবশ্যই ডায়োডের সাথে প্যারালালি ক্যাপাসিটার লাগাইতে হবে। এটা হচ্ছে আমার স্টেডি স্টেট কন্ডিশনের জন্য স্যাটিসফাই করবে, এটা হচ্ছে আমার ট্রানজিয়েন্ট কন্ডিশনের জন্য স্যাটিসফাই করবে। ঠিক আছে? দেখো, এই দুইটা মিলে একটা ম্যাথমেটিক্স আছে, এটা করতে হবে। কি বলছে? সিরিজ কানেকশানের জন্য যে 2 ডায়োডস আর কানেক্টেড ইন সিরিজ, দুইটা ডায়োড সিরিজে কানেকশান আছে, ছবিটায় দিয়ে দিছে, টু শেয়ার এ টোটাল ডিসি রিভার্স ভোল্টেজ অফ 5 কিলোভোল্ট। এখন এখানে কত ভোল্টেজ দিচ্ছি? 5 কিলোভোল্ট। দ্য রিভার্স লিকেজ কারেন্ট অফ 2 ডায়োডস আর, দুইটা ডায়োডের রিভার্স লিকেজ কারেন্ট হচ্ছে এই IS1, এটা হচ্ছে 30 মিলি অ্যাম্পিয়ার, IS2 হচ্ছে 35 মিলি অ্যাম্পিয়ার। এখন বলছে ফাইন্ড দ্য ডায়োড ভোল্টেজ ইফ দ্য ভোল্টেজ শেয়ারিং রেজিস্ট্যান্স আর ইকুয়াল। বলছে এই দুইটা রেজিস্ট্যান্স যদি সমান হয় তাহলে এই দুইটা ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কীরকম হচ্ছে সেটা তুমি খুঁজে বের করো। ঠিক আছে? আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? ফাইন্ড দ্য ভোল্টেজ শেয়ারিং রেজিস্ট্যান্স। এবার বলছে রেজিস্ট্যান্সই তুমি বের করো ইফ দ্য ডায়োড ভোল্টেজ আর ইকুয়াল। যদি এই দুইটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ইকুয়াল হয় তাহলে রেজিস্ট্যান্স বের করো। প্রথম কন্ডিশন হচ্ছে দুইটা রেজিস্ট্যান্স যদি সমান হয় তাহলে ভোল্টেজ শেয়ারিং কত হবে, আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে দুইটার ভোল্টেজ যদি সমান হয় তাহলে রেজিস্ট্যান্স কত হবে তুমি বের করো। ঠিক আছে? তার জন্য আমার রুলস এইটাই থাকবে, এই একটা রুলস দিয়ে আমি করতে পারবো। ঠিক আছে? কীভাবে করছে? সে KCL অ্যাপ্লাই করছে। প্রথমে হচ্ছে KCL অ্যাপ্লাই করছে এই পয়েন্টে সে একটা KCL অ্যাপ্লাই করে কারেন্ট হচ্ছে IS1 প্লাস VD1 কেন লিখছে?
কারণ এই ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, সেটাই তোর কারেন্ট। এর বিরুদ্ধে কারেন্ট বের করবো না আমি এর কারেন্ট পেয়েছি তো IS1 পাইছি না, আর এর কারেন্ট কত IR1, সো IR1 সমান লেখা যায় VD1 ডিভাইডেড বাই R, সোজা হিসাব সমান সমান IS2 প্লাস VD2 ডিভাইডেড বাই R হয়ে গেল। এইটাকে তুমি এখন তোমার টার্গেট কী বের করা, তোমার এখন কি টার্গেট বের করার টার্গেট কি, ভোল্টেজ ড্রপ কত। সো এই ইকুয়েশনটাকে এমনভাবে বের করো ভোল্টেজ ড্রপের কাছাকাছি তুমি আনো। এখানে VD2 আছে না, VD2 আছে না, বা VD1 আছে না, দুটাকে একটা ইউনিটে নিয়ে আসো। কেমন, যেমন VD1 প্লাস VD2 ইকুয়াল টু VD, তাই না? সো যে কোনো একটা কি করতে পারো, VD2 সমান কি তাহলে, VD2 সমান VD মাইনাস VD1। তাহলে VD1টাকে যদি রাখো, VD1টাকে রাখো, তাহলে VD মাইনাস VD1 করে দাও, হয়ে গেল। বাসায় প্র্যাকটিস করবা কিভাবে এটা হলো। এটা কিন্তু অনেক লাভ দিয়ে করা, বইয়ে করা তো অনেক লাভ দিয়ে করা। সো টোটাল হিসাব করছে VD1 এর ইকুয়েশন বের করছে, এটা মুখস্থ করে লাভ নেই, এটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। সো তোমার এই ইকুয়েশনটা হচ্ছে মেইন জায়গা, এইখান থেকে তুমি করে আসবে, ঠিক আছে? সো এখান থেকে বের করছে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে, VD1 যেটা ছিল ওর এগেনস্টে 2.7 কিলো ভোল্ট ড্রপ হচ্ছে। ওর এগেনস্টে যদি 2.7 হয় তাহলে VD2 এর এগেনস্টে কত, ওই যে VD1 VD মাইনাস VD1, সো 5 কিলো ভোল্ট 5 মাইনাস 2.7, তাহলে হতে যাবে 2.3 কিলো ভোল্ট। বুঝাইতে পারলাম? ডান। আচ্ছা, এখন আসি দ্বিতীয় হ্যাঁ হ্যাঁ, এখানে যেহেতু রেজিস্টারগুলো সমান, তো সেম ভোল্টেজে তো ভোল্টেজ ডিভাইডেড রুল এখানে বলছে রেজিস্ট্যান্স সমান না, এখানে এইটা সমান, কিন্তু এটার রেজিস্ট্যান্স কি বলা আছে, এটার কারেন্ট বলা আছে। এটার কারেন্ট কত 35, এটার কারেন্ট কত 30, তো এখানে 30 কারেন্ট যাচ্ছে, এখানে 35 যাচ্ছে, বা এখানে 30 ওখানে 35 যাচ্ছে, আলাদা আলাদা কারেন্ট যাচ্ছে, রেজিস্ট্যান্স কিন্তু আলাদা আলাদা আছে, যেটা তোমাকে বলে দেয়া নাই। তোমার মতে এখানেও রেজিস্ট্যান্স সমান, এখানেও রেজিস্ট্যান্স সমান, কিন্তু এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আলাদা হয়ে যাবে তখন, কারণ এখানে এক ধরনের রেজিস্ট্যান্স, এখানে এক ধরনের রেজিস্ট্যান্স, কিন্তু এটা সমান। এই দুইটা যোগ করলে আর এই দুইটা যোগ করলে তো এক থাকবে না তখন আর, এই জন্য ভোল্টেজ শেয়ারিং আলাদা হয়ে যাচ্ছে। বুঝাইতে পারছি আমি? আচ্ছা, এখন আসি যে আমার ভোল্টেজের মান এখন জানি আমি দুটোই 2.5, বুঝাইতে পারলাম? দুটোই 2.5, ওকে ডান। কারেন্টের মান বলে দেওয়া আছে IS1 30, IS2 35 মিলিঅ্যাম্পস। এগেইন ইকুয়েশনটা আবার ওভাবেই লিখতে হবে, IS1 প্লাস VD1 ডিভাইডেড বাই R ইকুয়াল টু IS2 প্লাস VD2 ডিভাইডেড বাই R2। এখান থেকে আমাকে বের করতে হবে রেজিস্ট্যান্সের মান, কিন্তু কথা হচ্ছে দুইটা রেজিস্ট্যান্স আননোন হবে না তো, যে কোনো একটাকে ধরে নাও একটা ভ্যালু, একটাকে ভ্যালু একটা ধরে নাও, এটা ধরে নিয়েছে R1 ইকুয়াল টু 100 কিলো ওহম, লেট R1 ইকুয়াল টু 100 কিলো ওহম, বা তুমি 200 কিলো ওহম ধরতে পারো, তুমি যে কোনো একটা ধরে নিয়ে তুমি ইকুয়েশনটাকেও সাজিয়েছো। এটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত আসতে গেলে তোমার এতখানি করতে হবে, এটা তোমার বাসায় করতে হবে, ঠিক আছে? করার পরে R1 এর ভ্যালু যেহেতু জানি, R2 এর ভ্যালু বের হয়েছে 125 কিলো ওহম, আগেরটা ধরেছি 100 125, এখানেও কিন্তু রেজিস্ট্যান্সের পার্থক্য চলে আসছে, তাই না? এখানে রেজিস্ট্যান্সের পার্থক্য আসার দরুন ওখানে ভোল্টেজ স্টেবল হয়েছে। সেই ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে যে এখানে রেজিস্ট্যান্স আলাদা, এখানে কারেন্টও আলাদা ছিল, এখন দুইটার ইকুইভ্যালেন্ট করলে দুইটা সমান হয়ে যাবে, কারণ ভোল্টেজ 2.5 কিলো ভোল্ট না। এখানে রেজিস্ট্যান্স তুমি 100, এখানে 125, এখানে কারেন্ট কিন্তু আলাদা ছিল, এখানে কিন্তু কারেন্ট কিন্তু আলাদা ছিল। এই দুইটার ইকুইভ্যালেন্ট করো, দেখো এই দুইটা রেজিস্ট্যান্স সমান হয়ে যাবে এখন। যদি আমি বের করতে চাই তাহলে হবে, এই কারণে ভোল্টেজ ড্রপ 2.5 হচ্ছে। আমার কথা কি বোঝা গেছে? এখানে যদিও এই দুইটা রেজিস্ট্যান্স আলাদা, কিন্তু এই দুইটা এবং এই দুইটা তো প্যারালাল আছে, এটাকে প্যারালাল করো, তাহলে যে রেজিস্ট্যান্সটা বেরোবে সেটা সমান হবে। এই জন্য ভোল্টেজ ড্রপ এখন 2.5 হচ্ছে। এই ম্যাথমেটিক্সটা খুবই গুরুত্বপূর্ণ।
বুঝতে পারছো? গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এই টাইপের ম্যাথমেটিক্স থাকবেই, লিখে রাখো, থাকবেই পরীক্ষায় এই টাইপের এই সিরিজ কানেকশানের ম্যাথমেটিক্স থাকবেই। সো এইটা ভালো করে সলভ করবা। আগামীর কাছে আসার আগে এইটার 1 পেজের একটা অ্যাসাইনমেন্টের এই 2টা ম্যাথ করে নিয়ে আসবা। 1 পেজ বা 2 পেজের একটা অ্যাসাইনমেন্ট আকারে এটা করে নিয়ে আসবা, ঠিক আছে? কিন্তু বইয়ে যেভাবে করা আছে ঠিক এক্স্যাক্টলি এইভাবে না, তুমি ভেঙে ভেঙে করে নিয়ে আসবা অ্যাসাইনমেন্ট। এই 2টা ইসের অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দেবো আমাকে। ডান? আচ্ছা, গেল গা। এখন আসি প্যারালাল কানেকশান। প্যারালাল কানেকশানের ক্ষেত্রেও যদি নর্মাল প্যারালাল কানেকশান দিতাম, স্যার ওইটার ক্ষেত্রে আরেকটা প্রশ্ন মাথায় পড়ছে। কোনটা বলো? ওই আগেরটা যে ভোল্টেজ সমান করার জন্য রেজিস্ট্যান্স আলাদা আলাদা করতে হয়েছে, দেওয়া হলো হুম, প্রথমটায় দেওয়া হলো, কিন্তু ভোল্টেজ তো ড্রপ সমান হলো, সেটা কি ওই কারেন্টের জন্য? হ্যাঁ কারেন্টের জন্য। আচ্ছা, ড্রপের জন্য তোমার এইটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে ড্রপ সমান আসে নাই, এটার ক্ষেত্রে ড্রপ সমান আসে নাই। এটাই তো প্রবলেম। হ্যাঁ, এটা এটা তোমার একটু ছবি না আঁকলে তুমি বোঝাও না। ওই তো স্যার বুঝতে পারছি কারেন্টের জন্য, কারেন্ট ঠিক থাকলে তাহলে এটা ঠিক ছিল। আচ্ছা, আমি তারপর একটু এঁকে বলে দেই। সো একটা রেজিস্ট্যান্স আছে, একটা ডায়োড আছে, এটা হচ্ছে R1, এটা D1, এটা D2, এটা হচ্ছে R2। সো প্রথম ক্ষেত্রে D1-এর ভোল্টেজটা বেরোয়েছিল কত? VD1 হচ্ছে 2.7 কিলোভোল্ট, এটা হচ্ছে 2.3 কিলোভোল্ট। তখন রেজিস্ট্যান্সের মান দুটোই 100 ছিল, রেজিস্ট্যান্সের মান দুটোই 100 ছিল। এখন রেজিস্ট্যান্স সমান সমান কিন্তু ভোল্টেজ ড্রপ ভিন্ন ভিন্ন, কারণ এর ক্ষেত্রে কারেন্ট ছিল হচ্ছে 30 মিলিঅ্যাম্পস, এর ক্ষেত্রে কারেন্ট ছিল হচ্ছে 35 মিলিঅ্যাম্পস, ঠিক আছে? এখন এই 35 মিলিঅ্যাম্পস এখান দিয়ে প্রবাহিত হচ্ছে, এর ভোল্টেজ হচ্ছে এত, এখানকার রেজিস্ট্যান্স বের করা যায় না? রেজিস্ট্যান্স বের করা যায় না? এটার ভোল্টেজ এত, কারেন্ট এত, এখানে রেজিস্ট্যান্স বের করা যায় না? বের করে দেখো, এই দুটো ইকুইভ্যালেন্ট করো, এই দুটো ইকুইভ্যালেন্ট করো, এটা কোনোদিনও সমান হবে না, আলাদা আলাদা হবে। এই জন্য ভোল্টেজ ড্রপ আলাদা আলাদা, ঠিক আছে? আচ্ছা, এখন আসি প্যারালাল কন্ডিশন। প্যারালাল কন্ডিশন হচ্ছে এরকম। প্যারালাল কন্ডিশনের ক্ষেত্রে ডায়োডকে আমি যদি রেজিস্টার ছাড়া এটাকে প্যারালাল করতাম, রেজিস্টার ছাড়া যদি প্যারালাল করতাম, তাহলে ফরওয়ার্ড কারেন্ট কোনোটার ভিতর দিয়ে বেশি চলে যেতে পারত। এটার ভিতর দিয়ে একরকম যেতে পারে, এটার ভিতর দিয়ে একরকম যেতে পারে। দুটো যোগফল হয়তো সমান আছে, দুটো যোগফল হয়তো আমি 100 অ্যাম্পিয়ার বললাম, দুটো যোগফল 100 অ্যাম্পিয়ার নিছে, কিন্তু এটা হয়তো 50 নিছে, বা এটা হয়তো 40 নিছে, এটা হয়তো 60 নিছে। ডায়োড একই হলে তো একই কারেন্ট। ডায়োডকে এক্স্যাক্টলি সেম ওইভাবে তৈরি করা যায় না কোনো দিন। একদম দুইটা সেম ডায়োড যার ক্যারেক্টারিস্টিক এক্স্যাক্টলি সেম দুনিয়াতে তৈরি করা যাবে না, বোঝাইতে পারলাম? সো এর ক্যারেক্টারিস্টিক্সে একটু ডিফারেন্স থাকবে, ওর ক্যারেক্টারিস্টিক্সে একটু ডিফারেন্স থাকবে। এ হয়তো 60 বা এ হয়তো ও যে বললাম না 30 মিলিঅ্যাম্পসের রিভার্স কারেন্ট নেয়, ও হয়তো 35 মিলিঅ্যাম্পসের রিভার্স কারেন্ট নেয়, কিন্তু রিভার্স কারেন্ট তো সে নিচ্ছে, এই কথাটা তো সত্য, কিন্তু এই কারেন্টের মানের ভ্যারিয়েশন থাকে, ঠিক আছে? দুইটা সেম ক্যারেক্টারিস্টিক্সের ডায়োড কোনোদিন তৈরি করা যায় না, কারণ ওটা ফিজিক্যালি বানানো হচ্ছে তো এক্স্যাক্টলি সেম ইম্পিউরিটিস দিয়ে, সেম ডাইমেনশন দিয়ে, তারপরেও কোনো না কোনো কিছু ত্রুটি বিচ্যুতি থাকে, যার জন্য দুটো সেম ডায়োডকে প্যারালাল করলেও এরা কখনো সেম কারেন্ট শেয়ার করবে না, সেম কারেন্ট কোনোদিনও শেয়ার করবে না, একটু না একটু ডিফারেন্স থাকবে এদের ক্যারেক্টারিস্টিক্সের কারণে। সো যখন প্যারালাল করে দিব আমি, এদের ক্যারেক্টারিস্টিক্সের ডিফারেন্টের কারণে এ এক ধরনের কারেন্ট নিবে, এ এক ধরনের কারেন্ট নিবে। যদি কোনো কারণে ফরওয়ার্ড কারেন্ট এটা যদি মনে করো 30 অ্যাম্পিয়ার সহ্য করতে পারতো, 35 যদি চলে যায়, এ পুরে নষ্ট হয়ে যাবে। সো এটাকে ব্যালেন্স করার জন্য আমার রেজিস্ট্যান্স লাগাই দিতে হয়, যে এখান দিয়ে কি পরিমাণ কারেন্ট গেলে ব্যালেন্স হবে, এই R1 এবং R2 দিয়ে আমি ক্যালকুলেশন করে বের করতে পারি যে R1 এবং R2-র ভ্যালু এই ডায়োডটার জন্য কত হবে, তা এক্সপেরিমেন্টালি আমাকে করে বা থিওরিটিক্যালি করে বের করতে হবে। সো এখানেও এই R1 এবং R2 দিয়ে আমি স্টেডি স্টেট কন্ডিশনটা স্যাটিসফাই করি, আর ট্রানজিয়েন্ট কন্ডিশন ক্ষেত্রে আমার চোখ কয়েল লাগাইতে হবে, মানে কয়েল ব্যবহার করতে হবে, ঠিক আছে? সো এই কয়েলটা দিয়ে আমি যে ট্রানজিয়েন্ট কন্ডিশন আছে সেটাও মিনিমাইজ করতে পারি।
সো নর্মাল ডায়োড কখনো ইউজ করা যায় না, সিরিজ কানেকশান হোক বা প্যারালাল কানেকশান হোক, তাকে অবশ্যই স্টেডি স্টেট কন্ডিশন এবং ট্রানজিয়েন্ট কন্ডিশনের জন্য হয় ব্যালেন্সিং রেজিস্টার দিতে হবে, না হলে সিরিজ রেজিস্টার ইউজ করতে হবে যদি আমি প্যারালাল কানেকশান দিই। ঠিক আছে, এই ডায়োডগুলো মানে কি ধরনের ডায়োড? পাওয়ার, এটা সিলিকনের ডায়োড হতে পারে, সিলিকন কার্বাইডের ডায়োড হতে পারে, কিন্তু পাওয়ার ডায়োড। রিভার্স কারেন্টে যাবে, এটা তো শুধু ফরওয়ার্ডে দেখাচ্ছে। আমি ফরওয়ার্ড কন্ডিশনের জন্য এটা ব্যাখ্যা করছি, রিভার্স কারেন্টও যেতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাখ্যা করছি ফরওয়ার্ড কারেন্টের জন্য। আমি ফরওয়ার্ড কারেন্টের জন্য এটা ব্যাখ্যা করছি যে এখান দিয়ে যদি 60 অ্যাম্পিয়ার কারেন্ট আসে তাহলে এই দুইটার ক্যারেক্টারিস্টিক্সের ডিফারেন্ট হওয়ার কারণে, কারণ ধরো এখান দিয়ে 60 অ্যাম্পিয়ার আসছে, এখানে কি পরিমাণ কারেন্ট যাবে তা নির্ভর করবে কিসের উপরে? এই ডায়োডের রেজিস্ট্যান্সের উপরে, তাই না? ওই দুইটা ডায়োডের রেজিস্ট্যান্স কোনোদিনও সেম হবে না। ওটা যদি 10 ওহম হয়, ওটা হয়তো 8 ওহম। আর ডায়োডের রেজিস্ট্যান্সের ডাইনামিক আকার চেঞ্জ হয়, ভোল্টেজ কম বেশি হলে রেজিস্ট্যান্স কম বেশি হয়, জানো তো? ডাইনামিক রেজিস্ট্যান্স এটা। ভোল্টেজ যখন কম থাকে রেজিস্ট্যান্স অনেক বেশি থাকে, ভোল্টেজ যখন অনেক বেশি হয় তখন রেজিস্ট্যান্স আস্তে আস্তে কমতে থাকে। ঠিক আছে, আচ্ছা। সো এই কারণটার জন্য হচ্ছে এই ব্যালেন্সিং রেজিস্টার আমাকে ইউজ করতে হবে। এটা স্টেডি স্টেট কন্ডিশনে, এটা ট্রানজিয়েন্ট কন্ডিশনের জন্য। এখান থেকে কোনো ম্যাথমেটিক্স থাকবে না, জাস্ট কনফিগারেশনটা ড্র করতে পারলেই হলো। ঠিক আছে, সো প্যারালাল কানেকশানের জন্য সিরিজের রেজিস্ট্যান্স ব্যবহার করতে হবে, সিরিজ কানেকশানের জন্য প্যারালাল রেজিস্ট্যান্স ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখন আসি ডায়োড দিয়ে যদি কোনো, আমি 3 ধরনের লোড আছে, একটা হচ্ছে আর লোড, একটা হচ্ছে সি লোড, একটা হচ্ছে এল লোড, আরএলসি সার্কিট যেটাকে বলি আমি। সো আমার ফাইনাল টার্গেট হচ্ছে আরএল সার্কিটকে যদি আমি একটা ডায়োড দিয়ে অন করি তার রেসপন্সটা কেমন হয়, সে কারেন্টটা কেমন নেয় বা কারেন্টটা কত দ্রুত বাড়বে, এই সমস্ত একটা হিসাব নিকাশ আছে। সো শুরুতে বলা হচ্ছে যে আমার একটা ডায়োড আছে আর একটা আরসি লোড আছে, যেখানে রেজিস্ট্যান্স আছে এবং ক্যাপাসিটেন্স আছে। তাহলে এখান থেকে যে কারেন্টটা আসবে বা এই ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজটা আসবে তার বিহেভিয়ারটা কেমন হবে, বা এই ডায়োডটা, এই ক্যাপাসিটারটা কীভাবে চার্জ হবে, তার একটা বৈশিষ্ট্য সেই গ্রাফ থেকে বোঝানোর চেষ্টা করছে জিনিসটা। এখানে চিন্তা করো, এই ডায়োড কিন্তু চার্জ হচ্ছে এখানে, হ্যাঁ, ডায়োড চার্জ হচ্ছে ভিসি, ডায়োড চার্জ হবে, টাউ মানে হচ্ছে টাইম কনস্ট্যান্ট, তোমার সার্কিট অনে পড়ার কথা। সো টাউ আর এবং সি এর গুণফল, রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্সের গুণফল। রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্সের ভ্যালু যদি বেশি হতো তাহলে টাউ এর মান বেশি হতো, টাউ এর মান বেশি হলে কি হতো, এটা স্লো চার্জ হতো, মানে এটা আরও উপরে উঠতো। একটাও মানে হচ্ছে 37% ফুল চার্জ হতে কতটুকু, মানে মোট চার্জের 37% হতে কতটুকু সময় নিচ্ছে, সেটাকে বলে টাইম কনস্ট্যান্ট। ঠিক আছে, ফুল চার্জ হচ্ছে 100%, ফুল চার্জের থেকে 37% পর্যন্ত যেতে তার কত সময় লাগে সেটাকে বলা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। এটা একটা সেকেন্ডে হিসাব করে কতটুকু সময় লাগে, 37% পর্যন্ত যেতে কতটুকু সময় লাগে সেই হিসাব। সো রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্সের মান যত বড় হবে টাইম কনস্ট্যান্টের মান তত বেশি হবে। এটা যদি ছোটো হয় তাহলে দ্রুত চার্জ হবে, এই গ্রাফটা হয়তো ফাস্ট উঠতো, মানে টাইম কম লাগতো এদিকে। ওকে, সো যদি আরসি সার্কিট হয় গ্রাফটা এক্সপোনেনশিয়ালি উঠবে। আমি যদি ডায়োডের কারেন্টের গ্রাফ দেখি তাহলে এটা এক্সপোনেনশিয়ালি বাড়ে। আর এক্ষেত্রে আউটপুট যে ভোল্টেজ আমি চিন্তা করি VS/R, এখানে ভোল্টেজটা কীরকমভাবে ড্রপ করতে থাকবে, VS/, এখানে কারেন্ট আসবে হচ্ছে VS/R আকারে, এই ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। ইনিশিয়াল কন্ডিশনে ক্যাপাসিটেন্সের ভোল্টেজ কত, 0, কিছুই নাই। ক্যাপাসিটেন্স সার্কিটে আছে নাই, যেহেতু নাই কারেন্টের মান নির্ভর করবে VS/R এর উপরে। সো এই জন্য কারেন্টের ম্যাক্সিমাম কারেন্ট হতে পারবে VS/R। এখন যখনই কারেন্ট আসতেছে, এই যে চার্জ আপ হচ্ছে, ক্যাপাসিটার এগেনস্টে ভোল্টেজ ড্রপ হচ্ছে, সো কারেন্টটা আস্তে আস্তে ডিকে করতে থাকবে। এখানে এসে কারেন্টটা 0, কারণ ক্যাপাসিটার এগেনস্টে ভোল্টেজ ম্যাক্সিমাম, এখন ক্যাপাসিটার আর চার্জ হচ্ছে না, ক্যাপাসিটার ফুল চার্জ হয়ে গেছে, এটা ডিসি কন্ডিশন। ঠিক আছে, এই কন্ডিশনে ক্যাপাসিটার ভোল্টেজ ফুল ডেভেলপ হয়ে গেছে, কারেন্ট তখন 0, তখন কারেন্ট নেওয়ার কোনো দরকার নেই, কারণ ক্যাপাসিটার ডিসিতে ওপেন। একবার ফুল চার্জ হয়ে গেলে সার্কিটটা ইনকমপ্লিট, আর কারেন্ট আসবে না। সো এখানে এসে ভোল্টেজ 0, এখানে এসে ভোল্টেজ 0, ক্যাপাসিটারের ভিতর দিয়ে ভোল্টেজ ম্যাক্সিমাম, এখানে কারেন্ট 0, ক্যাপাসিটারের ভিতরে ভোল্টেজ ম্যাক্সিমাম।
সো যদি আমি একটা আরসি লোড লাগাই তাহলে অবশ্যই সে এই ধরনের ফেনোমেনা শো করবে। তুমি যদি এটা ল্যাবেও টেস্ট করো তাহলে এটা দেখা যায় যে কারেন্টটা এরকম ডিকে করবে, ভোল্টেজটা এরকম রাইজ করবে, অসিলোস্কোপে দেখা সম্ভব। এটার অনেক ইকুয়েশন আছে, আমি ইকুয়েশনে যেতে যাচ্ছি না, জাস্ট গ্রাফটা যদি ড্র করতে পারো আমি সন্তুষ্ট। এখন যদি আরএল লোড হয়, যদি ইন্ডাকটিভ লোড হয়, ইন্ডাকটিভ লোড হলে কি হবে? এগেইন এখানে টাউয়ের মানটা একটু অন্যরকম, L/R, টাইম কনস্ট্যান্টের মান হচ্ছে L/R। যদি রেজিস্ট্যান্সের মান বেশি নেই আর এল যদি ফিক্স রাখি তাহলে এটা কি দ্রুত চার্জ হবে না আস্তে চার্জ হবে? দ্রুত চার্জ হবে, দ্রুত চার্জ হবে, মানে ইন্ডাক্টরটা দ্রুত চার্জ হবে। এর ভিতরে মানে অনেক ফাস্ট, এই টাউটা অনেক কম হয়ে যাবে, টাউ যত কম হবে তত ফাস্ট সে চার্জ করতে পারবে। ফেনোমেনাটা মোটামুটি একই রকম, কিন্তু টাউয়ের মানটা একটু আলাদা। ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে L/R আর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে R/C। ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে R/C, এর ক্ষেত্রে হচ্ছে L/R। এর ক্ষেত্রে ভোল্টেজ খেয়াল করো যে ইন্ডাক্টরের ভিতরে ভোল্টেজ, ইন্ডাক্টর যখন একদম ফুললি চালু হয়ে যাবে তার ভিতরে ভোল্টেজ কত? 0। যখন ডিসিতে ইন্ডাক্টরের কত ভোল্টেজ? কত? ডিসিতে ইন্ডাক্টর শর্ট, ডিসিতে ইন্ডাক্টর শর্ট। সো এই পজিশানে এসে ইন্ডাক্টর একদম ভোল্টেজ 0, ইন্ডাক্টরের ভিতরে ভোল্টেজ 0, কিন্তু এখানে ইন্ডাক্টরের ভিতরে কারেন্ট ম্যাক্সিমাম, কারণ শর্ট সার্কিটের ভিতরে কারেন্ট ম্যাক্সিমাম থাকে, ভোল্টেজ 0 থাকে। ঠিক আছে, এই গ্রাফ দুইটা এবং আরেকটা গ্রাফ আছে RLC লোডের জন্য। RLC এটা হচ্ছে সব থেকে বড় লোড, একটা হচ্ছে RC লোড, একটা হচ্ছে RL লোড, একটা হচ্ছে RC লোড, RLC লোড। যদি এই তিনটা জিনিসই একসাথে কানেক্টেড থাকে তাহলে খেয়াল করে দেখো একটু অন্য ধরনের বিহেভিয়ার শো করে। আগের ক্ষেত্রে উপর থেকে নিচে নামতেছিল, এখন কারেন্টটা দেখো ধাপ করে বেড়ে যাচ্ছে, একটা ম্যাক্সিমাম পয়েন্টে যাবে, যাবার পরে এটা আস্তে আস্তে কমতে থাকবে। আর এখানে ভোল্টেজ এখন আউটপুট ভোল্টেজ দ্বিগুণ হয়ে যাবে। ইনপুটের তো VS ছিল, এখন আউটপুটে 2 VS হয়ে যাবে, আউটপুট ভোল্টেজ বেড়ে যাবে, ইনপুটের থেকে আউটপুটের ভোল্টেজ তখন বেশি দেখাবে। ঠিক আছে, ইনপুটে যদি VS থাকে আউটপুট ভোল্টেজ হয়ে যাবে হচ্ছে আমার 2 VS। ম্যাক্সিমাম কারেন্ট নিয়ে আস্তে আস্তে ডিকে করতে থাকবে, এই 2 VS পর্যন্ত যাওয়ার পরে 2 VS-এ বসে থাকবে, এর থেকে বেশি ভোল্টেজ আর বাড়বে না। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? সো RC সার্কিট, RL সার্কিট এবং RLC সার্কিটের এই তিনটা গ্রাফ একটু দেখো। আমি ইকুয়েশান দিব না, জাস্ট গ্রাফগুলো তুমি ড্র করতে পারো কি না, বা কোনটা কোন জিনিস তুমি ব্যাখ্যা করতে পারো কি না। এখানে টাইম কনস্ট্যান্টের একটা মান দিছে, দেখছো? T1 সমান π√LC। এই RLC সার্কিট দিয়ে নর্মালি আমরা ফিল্টার ডিজাইন করি, আচ্ছা। সো RLC সার্কিট পর্যন্ত শেষ। কত সময় আছে আমাদের? আর সময় আমাদের কিন্তু এরপরে আর সর্বোচ্চ 3টা ক্লাস পাওয়া যাবে। কবে পরীক্ষা? 20 তারিখ। আর 2টা ক্লাস পাওয়া যাবে 30, তাহলে 3টা ক্লাস পাওয়া যাবে। সো আমি ডায়োড আর পড়াবো না, ডায়োডের কিছু, ডায়োড যেটুকু পড়িয়েছি এতটুকুই। ডায়োড থেকে কি বেসিক পড়লাম? ডায়োডের ওয়ার্কিং প্রিন্সিপাল, পিএন জাংশন কী জিনিসের ক্যারেক্টারিস্টিক্স, পাওয়ার ডায়োড কী জিনিস, পাওয়ার ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স, পাওয়ার ডায়োডের সিরিজ প্যারালাল কানেকশান, এবং একটা ডায়োড দিয়ে যখন RC সার্কিট, RL সার্কিট এবং RLC সার্কিটকে অন করা যায় তার ক্যারেক্টারিস্টিক্স। এই এতটুকু জিনিস ডায়োড থেকে থাকবে, এর বাইরে আর কিছু থাকবে না। আর ম্যাথমেটিক্স যে 2টা করিয়েছি ভালো করে করবা। আচ্ছা, এর পরের দিন হচ্ছে আমি BJT পড়াবো। দেখি পাওয়ার ইলেকট্রনিক্সে পাওয়ার BJT, এটা দিয়ে দেবো। পাওয়ার BJT পড়াবো আগের দিন, হ্যাঁ, পরের দিন। পরে পাওয়ার BJT পড়ানোর পরে যদি SCR পড়াইতে পারি, পাওয়ার BJT, পাওয়ার মসফেট এবং SCR, যদি আমি যে কোনো 2টা টপিক পড়াইতে পারবো এখান থেকে, হয় পাওয়ার BJT, পাওয়ার মসফেট, নয় পাওয়ার BJT, নয় SCR। এখন B সেকশানে বা অন্য 14-এ কীভাবে নেওয়া হচ্ছে তার উপর বেস করে। ঠিক আছে, খুব ইজি, এটা বন্ধ করে দাও।